আসসালামু আলাইকুম ট্রাইডল ফুলফিলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে মেটাফিজিক্যাল পোয়েটস এর একটি প্রশ্ন করছি। হাউ ডাজ ইলিয়ট ডিস্টিংগুইশ বিটুইন দ্য ইন্টেলেকচুয়াল পোয়েট এন্ড দ্য রিফ্লেক্টিভ পোয়েট ইন দ্য মেটাফিজিক্যাল পোয়েটস হুইচ ডাজ হি প্রিফার এন্ড ওয়াই? প্রশ্নটি হচ্ছে, ইলিয়ট তিনি তার মেটাফিজিক্যাল পোয়েটস এই ক্রিটিক্যাল রাইটিং এর মধ্যে ইন্টেলেকচুয়াল পোয়েট আর রিফ্লেক্টিভ পোয়েট বলতে দুই দল কবিদেরকে মেনশন করেছেন। এই দুই দলের মধ্যে তিনি কোন দলকে গ্রহণ করেছেন এবং কেন গ্রহণ করেছেন, এটা হচ্ছে প্রশ্ন। যেহেতু স্টাডি গাইড থেকে পড়ছে সবার পড়তে সুবিধা হবে, আর অবশ্যই পয়েন্টগুলো মার্ক করে রাখবে। শুরু করছি পড়া। ইলিয়ট ডিস্টিংগুইশেস বিটুইন দি ইন্টেলেকচুয়াল পোয়েটস এন্ড দি রিফ্লেক্টিভ পোয়েট ইন হিজ ফেমাস ক্রিটিক্যাল এসে দি মেটাফিজিক্যাল পোয়েটস। টি.এস. ইলিয়ট তিনি তার লেখা মেটাফিজিক্যাল পোয়েটস এই ক্রিটিক্যাল ওয়ার্কের মধ্যে তিনি দুই দল কবি সম্পর্কে আলোচনা করেছেন। একদল হচ্ছে মেটাফিজিক্যাল, আরেকদল হচ্ছে লেটার পোয়েটস। মেটাফিজিক্যাল কবিদেরকে তিনি ইন্টেলেকচুয়াল পোয়েট হিসেবে ঘোষণা করেছেন, আর মেটাফিজিক্যাল পোয়েটস এর পরে যারা কবিরা এসেছেন তাদেরকে তিনি রিফ্লেক্টিভ পোয়েট বলেছেন। এখন আমরা জানি যে ইন্টেলেকচুয়াল পোয়েট বলতে কি বোঝায়। ইন্টেলেকচুয়াল পোয়েট বলতে এমনিতে বোঝায় যারা বুদ্ধিভিত্তিক লেখালেখি করে, যেসব কবিরা তাদের বুদ্ধিকে, তাদের বৈদগ্ধ্য জ্ঞানকে কবিতার মধ্যে তুলে ধরেন, তারা হচ্ছেন ইন্টেলেকচুয়াল পোয়েট। আর এখানে ইলিয়ট তিনি যারা মেটাফিজিক্যাল পোয়েটস ছিলেন তাদেরকে বলেছেন যে তারা হচ্ছেন ইন্টেলেকচুয়াল পোয়েট। তারপর আসে রিফ্লেক্টিভ পোয়েট। রিফ্লেক্টিভ পোয়েট বলতে বোঝায় যারা চিন্তাকে কবিতার মধ্যে নিয়ে আসেন, চিন্তার ভিত্তিতে কবিতা লেখেন এবং চৈন্তিক বিষয়গুলো নিয়ে তারা কাজ করে থাকেন। তো এখানে তিনি রিফ্লেক্টিভ পোয়েট বলতে বোঝাচ্ছেন মেটাফিজিক্যাল পোয়েটসের পরবর্তী এই যে সকল কবিরা এসেছিলেন তারা হচ্ছেন রিফ্লেক্টিভ পোয়েট। আমরা পরে যে আরো বুঝতে পারবো বিস্তারিত। ইলিয়ট holds a comparison between the so-called metaphysical poets and the poets of the later periods 18th and 19th centuries, especially Tennyson and Browning, the two most famous poets of the Victorian period. তিনি এখানে যাদেরকে মেটাফিজিক্যাল পোয়েট বলা হয় তাদের নিয়ে আলোচনা করেছেন, তাদের সাথে তুলনা করেছেন 18th আর 19th সেঞ্চুরির কিছু লেখককে অথবা কবিকে। তাদের মধ্যে স্পেশালি হচ্ছেন টেনিসন একজন আর ব্রাউনিং একজন। তারা ভিক্টোরিয়ান যুগের দুইজন প্রখ্যাত কবি। Through the comparison, Eliot proves that the metaphysicians were intellectual and the poets of the later age were reflective. তো তিনি এখানে বলেছেন যারা মেটাফিজিক্যাল কবি ছিলেন তারা ছিলেন ইন্টেলেকচুয়াল কবি, তাদের ইন্টেলেক্ট বা বুদ্ধি বৈদগ্ধ্য এগুলোকে তারা কবিতার মধ্যে প্রয়োগ করেছেন। আর আরেক দল হচ্ছেন লেটার পোয়েট, এর পরবর্তী যুগের কবিরা, তারা হচ্ছেন রিফ্লেক্টিভ, তারা চৈন্তিক বিষয়গুলো কবিতার মধ্যে অথবা চিন্তার বিষয়গুলো কবিতায় নিয়ে এসেছেন, মানুষের থটকে কবিতার মধ্যে প্রতিফলিত করেছেন। Okay, the dramatic verse of the later Elizabethan and early Jacobean dramatists express a degree of development of sensibility. বলছেন যে এলিজাবেথান যুগ এবং আর্লি জেকোবিয়ান মানে জেকোবিয়ান যুগের প্রথম ধাপের যারা ড্রামাটিস্ট ছিলেন, নাট্যকার ছিলেন, তারা সেন্সিবিলিটির ডেভেলপমেন্ট করেন। সেন্সিবিলিটি বলতে বোঝায় মানুষের আত্মার বিষয়, মানুষের অনুভূতি, মানুষের উপলব্ধি, এই বিষয়গুলো হচ্ছে সেন্সিবিলিটি। তো তারা এই সেন্সিবিলিটি নিয়ে আসেন নাটকের মধ্যে প্রথমে। ইন চ্যাপম্যান ফর ইনস্ট্যান্স উই অবজার্ভ এ ডিরেক্ট সেন্সুয়াস অ্যাপ্রিহেনশন অফ থট। তো চ্যাপম্যান একজন লেখক, তার মধ্যে আমরা এটার এক্সাম্পল পাই যে তিনি সেন্সুয়াস অ্যাপ্রিহেনশন অথবা মানুষের সেন্স, উপলব্ধি, তারপরে অনুভূতি, এই বিষয়গুলো তার কবিতার মধ্যে টেনে এনেছিলেন। তিনি চিন্তাকে ফিলিং এর মধ্যে রূপ দিয়েছিলেন। দিস ইজ ফাউন্ড ইন দ্য মেটাফিজিক্যাল পোয়েটস হু ওয়্যার দ্য সাকসেসর্স অফ দ্য aforementioned ড্রামাটিস্ট। তো বলা হচ্ছে যে এই যে যারা ড্রামাটিস্ট ছিলেন তাদের পরবর্তী যুগে যারা এসেছেন তাদেরকে বলা হয় যে মেটাফিজিক্যাল কবি। তো এদের মধ্যে ওই ড্রামাটিস্টদের যে সেন্সুয়াস বিষয় ব্যবহারের একটা তাদের চাহিদা ছিল অথবা ব্যবহারের প্রকোপ ছিল, সেটা মেটাফিজিক্যালদের মধ্যেও চালু থাকে। মেটাফিজিক্যালরাও তাদের পূর্বপুরুষদেরকে অনুসরণ করে সেন্সুয়াল বিষয়গুলো কবিতায় নিয়ে আসেন। They possessed a mechanism of sensibility which could differ in a kind of experience. তো এই যে সেন্সিবিলিটিটা রয়েছে, এটা সব ধরনের অভিজ্ঞতা অথবা কবিতা লেখার সব ধরনের থিম, অবস্থা, উপলব্ধি সবকিছুকে গ্রাস করে ফেলবে এরকম একটা চাহিদা ছিল তখন সেন্সিবিলিটি এর। They are simple, artificial, difficult, fantastic as their predecessors were. ওকে, তো এখানে মেটাফিজিক্যালদের গুণগুলো বর্ণনা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন।
After the metaphysicals, a dissociation of sensibility set in which was aggravated by Milton and Dryden, two of the greatest poets of the 17th century. তো এই মেটাফিজিক্যাল কবিরা যখন শেষ হয়ে গেলেন, তাদের পরবর্তী যুগে যারা আসলেন তারা শুরু করলেন আরেকটা তত্ত্ব, যেটা হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। এই সেন্সিবিলিটিটাকে তারা বাদ দিয়ে দিলেন। তারা আবেগ অনুভূতি সবকিছু একসাথে কবিতার মধ্যে নিয়ে আসার বিরোধিতা করলেন। তারা বললেন যখন কোনো একটা কবিতা লেখা হবে তখন তার একটা মাত্র থিম হবে, যদি এখানে থট থাকে একটা মাত্র থট নিয়ে কবিতা লেখা হবে, একটা মাত্র অনুভূতি ফিলিং নিয়ে কবিতা লেখা হবে, বিভিন্ন ধরনের ফিলিং একসাথে নিয়ে এসে কবিতার মধ্যে জায়গা দেয়া, এটা এখন আর হবে না। এটাকে বলা হয় ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। তো এটা নিয়ে আমাদের আলাদা একটা লেকচার রয়েছে, সেটা দেখতে পারো চ্যানেলে, প্লেলিস্টের মধ্যেই পাবে। তো এই ডিসোসিয়েশনটা শুরু করেছিলেন মিল্টন আর ড্রাইডেন। তারা এটাকে প্রবলভাবে তুলে ধরেন, the two greatest poets of the 17th century. As a result, the language went on in some respects improved. তো এই ডিসোসিয়েশন করার মাধ্যমে ভাষাটা উন্নত হয়। যেহেতু লেখকরা তারা একটা মাত্র থিমকে উদ্দেশ্য করে কবিতা লিখছেন, একটা মাত্র বিষয়কে নিয়ে, তখন তাদের ভাষার প্রতি বেশি গুরুত্ব এবং তাদের ভাষাটা অনেকটা রিফাইন্ড হয়ে যায়, শুদ্ধিত ভাষা হয়ে যায়, সুন্দর ভাষা, মার্জিত ভাষা হয়ে যায়। কিন্তু যেহেতু তারা ফিলিংগুলোকে একসাথে সমন্বয় করতে পারছেন না, এজন্য এখানে মানুষের অনুভূতির প্রয়োগটা কমে যায়। তারা লেখার ভাষা, মান, স্ট্যান্ডার্ড এগুলোর প্রতি বেশি মনোযোগ দেওয়া শুরু করেন। মানুষের ফিলিংটা কতটুকু কবিতায় প্রয়োগ ঘটছে সেটা উজ্জ্বল থেকে যায় তখন এই ডিসোসিয়েশনের সময়। The best verse of Collins, Gray and so on satisfied some of our fastidious demands better than that of Donne or Marvell or King. তো বলছেন যে আমাদের যে চাহিদাগুলো ছিল সেগুলো অনেকটা পূরণ হয়েছিল এই ডিসোসিয়েশনের যারা লেখক ছিলেন, যেমন কলিন্স, গ্রে, আর অনেক লেখক রয়েছেন তাদের মাধ্যমে। ডান, মার্ভেল, কিং তাদের থেকে অনেক ভালো হয়েছিল ভাষার মান এইগুলো। যেহেতু ডান, মার্ভেল, কিং এরা ছিলেন মেটাফিজিক্যাল কবি, তো এদের সময় ভাষাটা তেমন উন্নত ছিল না। বাট while the language become more refined, the feeling become more good. আর ভাষাটা যতই উন্নত হতে থাকলো, মানুষের অনুভূতিটা ততই অশুদ্ধিত হয়ে উঠলো, কবিতার মধ্যে ফিলিংটা আর সেরকম প্রকাশ হচ্ছিল না। For instance, the feeling and the sensibility expressed in Gray's elegy is cruder than that in Marvell's to his co-mistress. তো উদাহরণস্বরূপ বলা যাচ্ছে যে গ্রের যে এলিজিটা ছিল, লেখা ছিল, ওই এলিজির মধ্যে যে ফিলিংটা প্রকাশ পেয়েছে অথবা সেন্সিবিলিটি প্রকাশ পেয়েছে, সেটা মার্ভেলের কো-মিস্ট্রেসে যেরকম প্রকাশ পেয়েছিল তার থেকে অনেক কম মানের। মানে সেখানে ফিলিংটা কম প্রকাশিত হয়েছে। মার্ভেলের কো-মিস্ট্রেসে যেভাবে ফিলিংটা অনেক সুন্দরভাবে উঠে এসেছে, তাদের এখানে হয়নি, কারণ যেহেতু তারা ফিলিংসের উপর তেমন গুরুত্ব দেন না, তারা ভাষার মানের উপর গুরুত্ব দেন। এই ডিসোসিয়েশনের লেখক যারা মেটাফিজিক্যাল পোয়েটস এর বিরোধী, মেটাফিজিক্যাল পোয়েটস এর পরবর্তীতে যারা এসেছিলেন তারা। Things went on in the most famous of the Victorian poets, Tennyson, Browning, the difference became more prominent. তো পরবর্তী যুগে যখন টেনিসন আর ব্রাউনিং আরো দুইজন কবি আসলেন, তারা সেই ডিসোসিয়েশনটাকে চালিয়ে নিয়ে গেলেন। তখন এটা অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো ভিক্টোরিয়ান এই দুই কবির সময়ে। It was the difference between the intellectual poets, the metaphysicals and the reflective poets of later periods like Tennyson and Browning. তো এটাই হচ্ছে ডিফারেন্স, যে মেটাফিজিক্যাল পোয়েটসরা তারা কিভাবে কবিতা লিখেছেন আর মেটাফিজিক্যালের পরবর্তী যুগের যারা এসেছেন, যেমন এক্সাম্পল স্বরূপ টেনিসন, ব্রাউনিং, তারা যে কবিতার ধারা লিখেছিলেন এটা ডিফারেন্স ছিল। এজন্য মেটাফিজিক্যালদেরকে ইলিয়ট তিনি বলেছেন এরা ছিলেন ইন্টেলেকচুয়াল পোয়েট, আর রিফ্লেক্টিভ পোয়েট হচ্ছেন পরবর্তীতে যারা এসেছেন তারা। A comparison between the two words of Lord Herbert and the poem of Tennyson shows that the former poet was intellectual and the latter reflective. তো এখানে লর্ড হারবার্টের এক্সাম্পল দিয়েছেন, যে লর্ড হারবার্টের কবিতা পড়লে বুঝতে পারবো যে সে ছিল একজন ইন্টেলেকচুয়াল, আর টেনিসনের কবিতাগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে তিনি ছিলেন একজন রিফ্লেক্টিভ কবি, যেহেতু রিফ্লেক্টিভের বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে। টেনিসন and Browning thought, but they didn't feel their thought as immediately as the odor or the rose. বলছেন যে টেনিসন, ব্রাউনিং তারা যে তাদের অনুভূতিটাকে বুঝতে পারেনি সেরকম না, বুঝতে পেরেছিলেন, কিন্তু সেটা গোলাপের সুঘ্রাণ যত দ্রুত শোনা যায়, ঘ্রাণ নেওয়া যায়, সেরকম তারা নিতে পারেননি, মানে তারা এটাকে ভালোভাবে কবিতায় উপস্থাপন করতে পারেননি। But to Donne, a metaphysical, a thought was an experience, it modified his sensibility. A metaphysical poet constantly amalgamated disparate experience. তো বলছেন যে ওই কবি ছাড়া
টেনিসন ব্রাউনিং এদের ছাড়া যদি আমরা ডানকে ধরি, যেহেতু তিনি ছিলেন একজন মেটাফিজিক্যাল কবি, তার কবিতার মধ্যে চিন্তাগুলো ছিল একটা এক্সপেরিয়েন্স, আর এটা তার সেন্সিবিলিটি বা তার অনুভূতি উপলব্ধিকে আরো বেশি রিফ্রেশ করেছিল। তার চিন্তাটা ওই কবিদের মতো শুধুমাত্র ভাষার উপরে গুরুত্ব দেয়নি, চিন্তাটা তার অনুভূতির সাথে মিশে গিয়ে কবিতায় রূপ নিয়েছিল জন ডানের। তো এটা মেটাফিজিক্যাল পোয়েটস কনস্ট্যান্টলি এভালুয়েট, আর এটাই হচ্ছে একটা এক্সাম্পল যে একজন মেটাফিজিক্যাল কবি তারা কিভাবে বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স অথবা ফিলিং একসাথে নিয়ে এসে কবিতায় সুন্দরভাবে উপস্থাপন করেন। এখন আসছে আমাদের প্রশ্নের পরবর্তী অংশ, যে ইলিয়ট কাকে পছন্দ করেছেন। ইলিয়ট প্রিফার্স দ্য ইন্টেলেকচুয়াল পোয়েটস দ্য মেটাফিজিক্যালস ফর ভেরিয়াস রিজনস। তো তিনি পছন্দ করেছেন মেটাফিজিক্যাল কবিদেরকে, আর এদেরকে আমাদের প্রশ্নের ভাষায় বলা হয় ইন্টেলেকচুয়াল। The plausible interest of a poet are unlimited. তো একজন কবির ইচ্ছা, কবিতা লেখার থিম, এগুলো আনলিমিটেড, অনেকগুলো হতে পারে। The more intelligent or intellectual he is, the more he will have interest. তো একজন কবি যতই ইন্টেলিজেন্ট হোক, যতই ইন্টেলেকচুয়াল হোক, তার he will have interest, তার ইন্টারেস্ট গুলো অনেক বেশি হবে, মানে তার কবিতা লেখার বিষয়বস্তু সেগুলো অনেক বেশি হয়ে যাবে। We want that he turn them into poetry, not merely meditate on them. আর প্রত্যেক পাঠকরা চান একজন কবি তিনি যতগুলো এক্সপেরিয়েন্স অথবা তার জীবনের অনুভূতি, অভিজ্ঞতা অর্জন করবেন সেগুলো তিনি কবিতায় রূপ দেবেন, এটা প্রত্যেক রিডারই চায়। মেডিটেট মানে হচ্ছে ধ্যান করা, তিনি ধ্যান করে বসে থাকবেন না, এগুলোকে কবিতায় রূপ দেবেন। The intellectual poets are quite up to our expectations. তো আমাদের যে মেটাফিজিক্যাল কবি অথবা ইন্টেলেকচুয়াল কবি যারা ছিলেন তারা আমাদের এই আশাটা পূরণ করেছেন। They might have had some faults, but they were at least engaged in the task of trying to find the verbal equivalent for states of mind and feeling. তো যদিও তাদের অনেক ভুল ছিল মেটাফিজিক্যালদেরকে, সবশেষে বলা হচ্ছে যে তারা চেষ্টা করেছিলেন যে আমাদের চিন্তা ভাবনার অনুভূতি দুইটাকে একসাথে নিয়ে এসে সেগুলো কবিতায় রূপ দেওয়ার। They were more mature, more enduring than the reflective poets, who were certainly of not less literary ability. তো বলছেন আমাদের যে মেটাফিজিক্যাল কবিরা ছিলেন অথবা ইন্টেলেকচুয়াল কবিরা ছিলেন, তারা পরবর্তী যে রিফ্লেক্টিভ কবি ছিলেন এদের থেকে অনেকটাই পরিপক্ক ছিলেন কবিতা লেখার ক্ষেত্রে, তারপরে তারা অনেক পরিশ্রমী ছিলেন, এন্ডিউরিং। তারপরে আসি শেষের পেজে। Moreover, the writer prefers the intellectuals because they fulfill the demands of the present civilization better. তো কবি এখানে তিনি মেটাফিজিক্যালদেরকে অথবা ইন্টেলেকচুয়ালদেরকে পছন্দ করেছেন, গ্রহণ করেছেন, কারণ তারা প্রেজেন্ট সিভিলাইজেশন, মডার্ন সভ্যতার মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষাকে ভালোভাবে উপস্থাপন করেছেন। The poets of the present civilization must be difficult. বর্তমান যুগের কবিদেরকে তিনি বলছেন যে ডিফিকাল্ট হওয়ার জন্য, মানুষের আবেগ অনুভূতি এগুলোকে সুন্দরভাবে কঠিনভাবে উপস্থাপন করার জন্য। They must become more and more comprehensive, more elusive, more indirect in order to force their language into meaning. তো বলছেন মডার্ন যুগের কবিদেরকে অবশ্যই ইন্টেলেকচুয়াল কবি বা মেটাফিজিক্যাল কবিদের মতো কম্প্রিহেন্সিভ হতে হবে। তারা মানুষের উপলব্ধিগুলোকে তুলে ধরবেন, তারা ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করবেন, ইনডিরেক্টলি পরোক্ষভাবে এগুলো কবিতার মধ্যে নিয়ে আসবেন। তারপর তাদের যে ভাষাটা আছে এটাকে যতটুকু পারেন এগুলো মিনিংফুল করে তুলবেন। They must be, in other words, like the metaphysical poets, the intellectual poets. তো তাদেরকে বলছে যে অবশ্যই এদেরকে অনুসরণ করতে হবে, এদের মতো হতে হবে। Their method must be like the concept of the intellectual poets. Okay. তো এই হচ্ছে বিষয়। সামারি হিসেবে বলতে গেলে এখানে দুই ধরনের গ্রুপের কবি বলেছেন তিনি, একদল হচ্ছে ইন্টেলেকচুয়াল আর একদল হচ্ছে রিফ্লেক্টিভ। ইন্টেলেকচুয়াল হচ্ছে মেটাফিজিক্যাল কবি যারা মানুষের আবেগ অনুভূতি সবগুলোকে একসাথে কবিতায় নিয়ে এসেছেন, আর রিফ্লেক্টিভ পোয়েট হচ্ছে তাদের বিরোধী যারা কবি ছিলেন, পরবর্তীতে তাদের কবিতা লেখার ধারাকে যারা অনুসরণ করেননি, নিজস্ব ধারা তৈরি করেছিলেন, এরা হচ্ছেন রিফ্লেক্টিভ কবি। তারা মানুষের চিন্তার বিষয়কে অথবা যুক্তি, কবিতার ভাষা, কবিতার স্টাইল এগুলোর উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন, যার কারণে তাদের ওখানে মানুষের ফিলিং অনুভূতিগুলো একসাথে উঠে আসেনি। এই হচ্ছে দুই দলের কবিদের পার্থক্য। আর ইলিয়ট তিনি ইন্টেলেকচুয়ালদেরকে গ্রহণ করেছেন। লেকচারটি যদি প্রয়োজনীয় মনে হয় অবশ্যই নিজেদের বন্ধুদেরকে শেয়ার করবে। ক্রিটিসিজমের প্রশ্নের লেকচার খুব কম পাওয়া যায় এবং অনেকেই এগুলোর জন্য প্রশ্ন করে থাকে। সবাইকে উপকৃত করবেন এগুলো তাদেরকে শেয়ার করার মাধ্যমে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।